আমাদের আগের দিন হয়েছিল ক্লোরোফাইসি, থিওফাইসি, প্রোটোফাইসি, তারপর ব্রায়োফাইট। ব্রায়োফাইটের মধ্যে দুটো পার্ট, একটা লিভার ওটস আর একটা মস। মস পর্যন্ত শেষ হয়েছিল। তো আমরা কোন পর্যন্ত পৌঁছেছিলাম? যার মধ্যে হ্যাপ্লোডিপ্লন্টিক রয়েছে। গ্রাফাইটে কি হচ্ছে, হ্যাপ্লন্টিকটা একটু বেশি, ডিপ্লন্টিকটা কম। এবার আমরা চলে আসলাম টেরিডোফাইটাতে। এর মধ্যে কি হবে, ডিপ্লন্টিকটা বেশি, হ্যাপ্লন্টিকটা কম। ডিপ্লন্টিক কোন দশাটাকে বলবো? স্পোরোফাইটিক দশাটাকে, মানে রেণুধর দশা। আর ডিপ্লন্টিক কাকে, হ্যাপ্লন্টিক কাকে বলবো? লিঙ্গধর দশাকে। এটা কি হবে? এটা কোন দশা হবে? লিঙ্গধর দশা, মেল অর ফিমেল। আর একটা কি, 2N, যেটা কি তৈরি করবে? রেণু। চলো, হর্সটেল, ঘোড়ার লেজ দেখেছিস এরকম? এই গাছের বিভিন্ন দেওয়ালে ফার্নগুলো দেখেছিস? বিয়ে বাড়ি সাজায়, বিয়ে বাড়ি সাজায় দেখেছিস এরকম সুন্দর পাতার মতো? ঘোড়ার লেজের মতো এরকম প্যাঁচানো থাকে না লাস্টে? হর্সটেল এবং ফার্ন জাতীয় উদ্ভিদগুলি টেরিডোফাইটা গোষ্ঠীভুক্ত হয়। তাহলে দুটো উদাহরণ পেয়ে গেলাম, একটা হর্সটেল আর একটা ফার্ন জাতীয় উদ্ভিদ। টেরিডোফাইটাতে সাধারণত ঔষধি এবং মৃত্তিকা বন্ধন হিসেবে ব্যবহার করে। ঔষধি বলতে ঔষধি গুণ আছে জানি, আর মৃত্তিকা বন্ধনী মানে এর শিকড়গুলো, ওই যে বলেছিলাম আগের দিন, কি বলেছিলাম ওখানে, ওগুলো ইউজ করে কি হয়, মাটিকে আঁকড়ে ধরে রাখে। তো কি হবে, তাহলে জলের সাথে সাথে মাটির বয়ে যাওয়াটা আটকে দেবে শিকড়ের মাধ্যমে। নর্মাল গাছের যে বৈশিষ্ট্য হয়, ভূমিক্ষয় রোধ করা। তো গেল শোভাবর্ধনকারী, ওই যে বললাম বিয়ে বাড়িতে সাজানো, গাড়ি সাজানো উদ্ভিদ হিসাবে এরা, এদেরকে বেশি ব্যবহার করা হয়। বিবর্তনের ধারা অনুযায়ী টেরিডোফাইট হলো প্রথম স্থলজ উদ্ভিদ। ব্রায়োফাইট পর্যন্ত কোথায় ছিলাম আমরা? হাঁটু জল বা পায়ের পাতা পর্যন্ত জলে রয়েছে। তারপর কি হয়ে গেল এখন টেরিডোফাইট, যে কি পুরো ডাঙায় চলে আসলো। ফার্স্ট এটা স্থলজ উদ্ভিদ, যাদের মধ্যে, এটা আরেকটা জিনিস বলেছিলাম, এটা ফার্স্ট কি হয়েছিল, যে জাইলাম ফ্লেম যে সংবহন করা, এতে জলের থেকে উঠে আসছে, তাহলে এর জল ট্রান্সপোর্টের ব্যবস্থা লাগবে, পাইপলাইন লাগবে। তাই এর মধ্যে প্রথম জল সংবহন কলা হিসাবে জাইলেম ও ফ্লোয়েমের কলার দেখা যায়। এক্সাক্ট জাইলেম ফ্লোয়েম এর গঠন যেরকম হয় সেরকম হবে না সব। এক্সাক্ট জাইলেম ফ্লোয়েমের যেমন চারটে করে ভাগ হয়, নাম শুনেছিস? জাইলেম, প্যারেনকাইমা, নাম শুনেছিস? ট্রাকিড, ট্রাকিড, ট্রাকিয়া, ট্রাকিড, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ওদিকে ফ্লোয়েমে রয়েছে এরকম ফ্লোয়েম তন্তু, সঙ্গী কোষ, এরকম চারটে চারটে ভাগ রয়েছে। কিন্তু এইটার ক্ষেত্রে সবগুলো স্ট্রাকচার পাবো না, কিছু কিছু পাবো, অতটা পুরোটা ডেভেলপ হয়ে পারেনি। এই যে ষষ্ঠ অধ্যায়ে এগুলো নিয়ে আলোচনা করা হবে। এই শ্রেণীর এই শ্রেণীর উদ্ভিদ বেশিরভাগই শীতল স্যাঁতসেঁতে ছায়া, শীতল স্যাঁতসেঁতে ছায়ানো, যেমন ব্রায়োফাইটা অনেকটা ছিল কিছুটা। দেখ এই যেখানে ছায়া ঘুমটি হয়ে রয়েছে, সেই জায়গাতে ফান জন্মাচ্ছে। যদিও কিছু কিছু উদ্ভিদ আবার বেলে মাটিতেও ভালোভাবে বেঁচে থাকতে পারে, ডেভেলপ করে নিয়েছে ওরা। ডেভেলপমেন্ট কি বলে, ডেভেলপ বলবো নাকি অন্য কিছু ওয়ার্ড ইউজ করবো? অভিযোজন বলবো। ইংলিশ কি বলে অভিযোজনের? সহজ, খুবই সহজ, অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্ট করে নেওয়া। বেলে মাটিতে জন্মেছে। মনে করে দেখো, ব্রায়োফাইটার জীবন ক্ষেত্রে প্রথম দশাটি ছিল, প্রধান দশা কি ছিল এখানে? ব্রায়োফাইটার লিঙ্গধর আমরা জানি, তাই তো একটু যেটা বললাম, ব্রায়োফাইটার লিঙ্গধর। কিন্তু এটাই কি হবে আমাদের প্রধান দশা, কি হবে টেরিডোফাইটার ক্ষেত্রে প্রধান দশাটি কি হবে? রেণুধর, যা মূলত প্রকৃত মূল থাকবে, কাণ্ড থাকবে, আর পাতায় বিভেদ থাকবে। ওখানে কি ছিল? মূলের মতো, পাতার মতো, কাণ্ডের মতো ছিল। মূলের মতো জিনিসটার নাম কি? রাইজয়েড। আর পাতার মতো কি? ঠিক আছে, আপাতত আসি। অর্থাৎ এই সমস্ত অঙ্গ অর্থাৎ এই সমস্ত অঙ্গ সুবিভেদিত সংবহন কলা পরিলক্ষিত হয়। এদের কোনো ক্ষেত্রে মাইক্রোফাইলস মানে ছোট ছোট পাতা দেখা যায়, যেমন সেলাজিনেল্লাতে দেখা যায়। মাইক্রোফল ছোট, লক্ষ্য করতে হবে, মাইক্রোফর ছোট, আর ফাইলস ফর পাতা, ছোট পাতা, ছোট ছোট পাতা দেখা যায়। উদাহরণ কি হয়ে যাবে? সেলাজিনেল্লা।
আবার কোথাও কোথাও বড় পাতা দেখা যাবে, সেটা কি হয়ে যাবে? ম্যাক্রোফাইলস। ম্যাক্রোফার বড়, আর ফাইলস মানে পাতা। যেমন ফার্নে বড় পাতা দেখি। এদের রেণুধর দেহটি রেণুস্থলী, রেণুধর তো রেণু কোথায় তৈরি হয়? ছবিতে ক্লাস 10 করেছিলাম আমরা জনুক্রমে। রেণু কোথায় তৈরি হয়? রেণুস্থলীতে। মনে হচ্ছে পাতার নিচে রেণুস্থলী, আমি এখান থেকে পাতা এনেও দেখেছিলাম। তুই হ্যাঁ করছিস, হ্যাঁ ছিলি হ্যাঁ টেনেছিলি? ও টেনে না, ও মসের কথা মাছের বলছে। কথা বলছি। আচ্ছা হ্যাঁ, মজ দেখেছিলি। ফার্নের পাতার পেছনের দিকে ওরকম গুটি গুটি থাকে, ওটা কি রেণুস্থলী। বট পাতা ফাতা দেখবি পেছনে। বট পাতা না, ফার্নের কথা হচ্ছে এখানে। না বট এমনি পাতা ওটা রোগ হয়, বটের পাতা যেটা হয় ওটা রোগ। ওই রকম। রেণুদেহটি কোথায় তৈরি কি বলে, রেণুধর দেহতে কি থাকে? রেণুস্থলী থাকে, যা পাতার মতো উপবৃদ্ধি বা রেণুপত্রে নিহিত থাকে। নিহিত মানে পেছনের দিকে দেখেছিস তো। ওই কিছু ক্ষেত্রে রেণুপত্র আবার সুস্পষ্ট কি গেল ঠাসা গঠন তৈরি করতে পারে, যাকে স্ট্রোবাইলা বা কোন বলে। প্রপার স্ট্রাকচার কোন ফর কি? শঙ্কু তো। হুম। কোন বাংলা হচ্ছে কি শঙ্কু, একে বলছে স্ট্রোবাইলা বা শঙ্কু। তো ছবি দেখিয়ে দিই একবারে। তোমাকে ফোন করেছিল প্রিয়ঙ্কা? না, আমি তো বলি আমি জানি না। ওই কথা বলিস না, এখন রেকর্ড করছে। এই দেখ, দেখেছি শঙ্কুর মতো হচ্ছে, হুম। এটাকে বলছে স্ট্রোবাইলা বা কোন। এটা অ্যাকচুয়ালি সেই রেণুস্থলী। এই বই যেমন কার কার মধ্যে দেখা যায় স্ট্রোবাইলা বা কোন? সেলাজিনেল্লা আর ইকুইসিটামের ক্ষেত্রে এই রেণুস্থলী আমরা দেখতে পাবো। এটা রেণুস্থলী কিরকম হয়? এদের সুস্পষ্ট ঠাসা, মানে কম্প্যাক্ট একটা গঠন তৈরি করে, স্ট্রাকচার। রেণুস্থলীর ভেতরে রেণুমাতৃকোষ থাকবে। রেণুমাতৃকোষ কি হবে, কোন পদ্ধতিতে রেণু তৈরি করবে? 2n থেকে কি তৈরি হয়? n তৈরি করতে হবে। কোন পদ্ধতি, কোন কোষ বিভাজন পদ্ধতি ফলো করবে ওরা? মাইটোসিস না মিওসিস? নিউজ। মিওসিস। ইজি। তাহলে রেণুস্থলীর ভেতরে রেণুমাতৃকোষ সমূহে মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে রেণু বা স্পোর সৃষ্টি করে। কোন পদ্ধতিতে? পদ্ধতিতে। চলো, এই রেণুগুলোর থেকে অস্পষ্ট বহুকোষী ক্ষুদ্র স্বাধীনজীবী কি তৈরি হয় এবার বল? রেণু থেকে কি তৈরি হয়? রেণু, রেণু গ্যামেট। হঠাৎ গ্যামেট না। লিঙ্গধর তৈরি হবে না? হ্যাঁ হ্যাঁ। রেণু অঙ্কুরিত হয়, এবার লিঙ্গধর তৈরি হবে, লিঙ্গধর মেল আর একসাথে। ফিমেল আলাদা আলাদা তৈরি হয়ে যাবে। অস্পষ্ট বহুকোষী ক্ষুদ্র স্বাধীনজীবী প্রধানত সালোকসংশ্লেষকারী থ্যালাযুক্ত লিঙ্গধর দশার সৃষ্টি হবে। এরা কি? তাহলে তিনটে কটা মেইন বৈশিষ্ট্য কি কি? এরা হচ্ছে স্বাধীনজীবী, মানে এরা ওর উপর ডিপেন্ডেন্ট না। সালোক সংশ্লেষকারী, থ্যালাস যুক্ত, প্রোথ্যালাস ছিল তো ক্লাস 10 এর ওয়ার্ডটা। আর লিঙ্গধর দশা, মানে এটা 2n নাকি n? এন। n। আর বহুকোষী, বড় গাছের মতো তো পুরো n, বড় গাছের মানে ছোট গাছের মতো। এটা হয়ে গেল, তাহলে ক্লিয়ার। এখন আমরা কোথায় রয়েছি? ওই ইয়েটা মনে কর, জনক্রমটা আমরা এখন কোথায় রয়েছে? এই জায়গাটাতে রয়েছে জনক্রম। এখানে 2n থেকে n তৈরি হলো, একটা মেল আর একটা ফিমেল তৈরি হলো। এখান থেকে মেল গ্যামেট তৈরি হবে, মানে পুংলিঙ্গধর স্ত্রীলিঙ্গধর। এখানে পুং গ্যামেট, এখান থেকে স্ত্রী গ্যামেট। এদের কি হবে? নিষেক হবে। নিষেকে কি তৈরি হবে? 2n জাইগোট। জাইগোট থেকে আবার কি হবে তারপর? অপরিণত রেণুধর, তারপর পরিণত রেণুধর। সেখান থেকে 2n এ হয়ে যায় আবার 2n থেকে, সরি, এখানে আবার রেণুস্থলী তৈরি হবে। রেণুস্থলীতে আবার রেণু তৈরি হবে, কি হবে? 2n থেকে nn ভাগ হয়ে যাবে। এইভাবে চলতে থাকবে রেণু জনক্রম। এখানে কি হয়? মিওসিস হয়, এই জায়গাটা হয় মিওসিস, আর এই জায়গাটা কি হয়? নিষেক। আর এইখান থেকে এই লিঙ্গধর থেকে গ্যামেট উৎপাদন কোন পদ্ধতিতে ফলো হয়? মিওসিস। মাইটোসিস। এটা n, ও এটাও n। n থেকে n তৈরি করতে হলে কোন পদ্ধতি ফলো হ্যাঁ করবে? হ্যাঁ তাহলে মাইনাস। এখানে মাইটোসিস। মুছে দিই পুরোটা। না, মুছতে গিয়ে কি করবো, কিছু তো থাকবে মুখটা। কোথায় গেল? এই যে ফার্নের ছবি রয়েছে, কিছু কিছু ছবি রয়েছে। স্ট্রোবাইলা কোন দেখে নেই, পরে আসছে আবার, আসলে জায়গায় মেইন জায়গা পুরো নি। এই যে প্রোথালাস বলতে বলতে
এই লিঙ্গধর দেহটিকে আমরা কি বলি? থ্যালাস মানে কিরকম হয়? থালার মতোই তো, কিন্তু এক্সাক্ট থালা হবে না, এখানে সাথে দেখেছিলাম লিঙ্গ তৈরি করবে। হ্যাঁ, কি বলে লিঙ্গ ধরে গেল না, আমরা থ্যালাসটা দেখিনি, আমরা দেখেছি হচ্ছে গিয়ে রেণুপত্রটা দেখি, পত্র স্টেজটা দেখেছি, পত্রজ স্টেজটা। বৃদ্ধির জন্য লিঙ্গধর আবার সেম শীতল স্যাঁতসেঁতে ছায়াচ্ছন্ন জায়গায় জন্মাবে। এদের নির্দিষ্ট এদের নির্দিষ্ট বিশেষ কিছু চাহিদা এবং নিষেকের প্রয়োজনীয়ের জন্য কি থাকবে? কি চাই এদের? জল প্রয়োজন, জল ছাড়া হবে না এদেরকে। এই জন্য জলের থেকে বেশি দূরে আমরা একে দেখতে পাবো, যেখানে জল পাবো তার আশেপাশেই থাকবে, তাহলে নির্দিষ্ট সীমিত এলাকায় থাকবে, সব জায়গায় দেখতে পাওয়া যাবে না। তাহলে এই জায়গাটা স্টার দিয়ে দিই একটা, জলের চাহিদার কি কোথায় বলছিস? স্টার। এই কারণে কি হচ্ছে, জীবিত টেরিডোফাইটার বিস্তৃতি অত্যন্ত সীমিত এবং খুব সংক্ষিপ্ত ভৌগোলিক অঞ্চলে উপস্থিত। আন্ডারলাইন কি করার জায়গা এটা? খেয়াল কর কি বলেছে ওরা, সীমিত আর যেখানে জল ছিল সেখানে টেরিডোফাইটা জন্মালো, জল শুকিয়ে গেল, টেরিডোফাইটা মরে গেল। দেখ দেওয়ালে হয় ফার্নগুলো, গরমকালে আবার মরে যায়, আবার বর্ষাকালে আবার হয়, শীতকালে শুকনোর সময় আবার মরে যায়, তাই তো? দেখ জীবিত, রেণুটা থেকে যাবে, বর্ষাকাল আসলে আবার রেণুটা অঙ্কুরিত হয়ে আবার হবে। লিঙ্গধর দশাটি পুংজননাঙ্গ পুংকেশর, আর স্ত্রী জননাঙ্গ গর্ভকেশর ধারণ করে। পুংকেশর থেকে কি ধরে হবে? পুংধানী থেকে পুংগ্যামেট, এই পুংজনন কোষ, এটার পুংগ্যামেটের নাম কি? অ্যানথেরোজয়েড। আর ওটা কি হবে? অ্যানথেরি। ওটা কি হবে জিৎ বল? এটা তো অ্যানথেরোজয়েড হয়ে গেল, ওটা কি হবে? স্ত্রীর ক্ষেত্রে কি বলবো? অ্যানথার তো পুংগ্যামেট বোঝায়, আর স্ত্রীটা কি বলবো? না, অন্য কিছু হবে। পড়েছিল আগের আগের ছবিটা ছিল, তোরা আগের দিন দুটো স্ট্রাকচার ছিল, একটা সুন্দর সাজানো ছিল, একটা ছড়ানো ছিল। ছড়ানোটা মেল ছিল, আর সাধারণত স্ত্রীটা সুন্দর সাজানো ছিল, কি ছিল নাম কি ওদের মনে পড়ে? দেখ তো কি লেখা, শ্রীধানী। নাম কি ছিল ইংলিশে, কি নাম ছিল? এবার ছবিতে দেখিয়ে দিলাম, মনে কর। ইংলিশের নাম কোথায়? এখানে ইংলিশে নেই, মনে করতে বলছি, আমি ছবিটা মনে করলাম। মুখের কাছে কি জায়গা ছিল? এটা কি ছিল? স্ত্রীটা ছিল হচ্ছে গিয়ে, এই পুরুষটা ছিল হচ্ছে অ্যান্থেরিডিয়াম, যেমন পড়ে আসছি আমরা, আর এটা গিয়ে আর্কিগোনিয়াম। অ্যানথ্রোজয়েড। এইখানের কথা বলছি আমি, এইটা ছিল অ্যান্থেরিডিয়াম পুরুষটা, আর এটা কি হবে? আর্কিগোনিয়াম। স্ত্রীটা আর্কিগোনিয়াম, পুরুষটা অ্যান্থেরিডিয়াম। সেরকম ভাবে এখানে যেটা ছিল আমার প্রপার ওয়ার্ড মনে পড়ছে না, দেখতে হবে একবার। ওইটা করে ওইটা কোথায় গেলি? হুম, বুঝতে পেরেছি। তাহলে এখানে পুংজনন কোষ বা অ্যান্থ্রোজয়েড তৈরি হলো, আর পুংগ্যামেট কোষের কি বলে, হ্যাঁ পুংগ্যামেটের স্ত্রীধানী, পুংগ্যামেটের স্ত্রীধানীর প্রবেশ পথে বা মুখে স্থানান্তরণের জন্য জলের প্রয়োজন। এই কারণে এর জল ছাড়া কোথাও হচ্ছে না। স্পেশাল কালার খুঁজে দেখি, মানে যেটা পুরো আলাদা, যেটা অন্য কিছুর সাথে ইউজ হচ্ছে না। চলো আবার জায়গায় ফিরে আসি। স্ত্রীধানীতে ডিম্বাণুর সাথে পুংগ্যামেটের মিলনের ফলে কি তৈরি হলো? জাইগোট তৈরি হলো। পরবর্তী সময় জাইগোটটি আবার বহুকোষী একটি সুস্পষ্টভাবে বিভাজিত স্পোরোফাইট বা রেণুধর দশা তৈরি করবে। রেণুধর দশাটি আবার টেরিডোফাইটের প্রধান দশা, এটি ওর প্রধান দশা। অধিকাংশ টেরিডোফাইটের সব রেণুগুলো একই ধরনের হয়, তাই এদের সমরেণু বা হোমো স্পোরাস, রেণু ফর স্পোরাস, সমরেণু পশু বা হোমোস্পোরাস বলছে, আর যাদের আলাদা তাদের হেটেরোস্পোরাস। হেটেরো ফর আলাদা হয়ে গেল। উদাহরণ কি কি আছে? সেলাজিনেল্লা এবং
সেলভিনিয়া গণভুক্ত, তো দুই ধরনের রেণু পাওয়া যাবে, তাহলে হেটারোস্পিয়ার হয়ে গেল। এই দুটো বাদ দিয়ে বাকি যার নাম আছে সেগুলো কার মধ্যে ফেলে দেবো? হোমোস্পোরাসে। বই না হলে কেমন একটা মনে হচ্ছে। ফিল আসছে না তাই? সমরেণু, পড়া হচ্ছে না তো, আগের গুলো সব মনে হচ্ছে। সেলাজিনাল, আর আরেকটা কি টাইপ হয়ে গেল? সেলাজিনাল আর সেলভিনিয়া গণভুক্ত, যাদের দুই ধরনের রেণু উৎপন্ন হয়, একটা বড় মেগা, একটা ছোট মাইক্রো। এই ধরনের বিষম রেণু পেশ, বিষম বা ইংলিশে কি বলবো? ইংলিশে কি বলবো? হেটেরো স্পোরাস। স্পোরাস, এই যে হেটেরোস্পোরাস। এই মেগাস্পোর, দেখ মেগা আর মাইক্রো আর কোথায় শুনেছিলাম আমরা? মেগাস্পোর আর মাইক্রোস্পোর আর কোথায় শুনেছিলাম এই দুটো জিনিসের? মেগা বলতে কি বোঝায়? বড় বোঝায়, হ্যাঁ। এটা আর কোথায় ইউজ করেছিলাম মনে কর? যৌন যৌনের কতগুলো ভাগ হয়? আইসোগামি, আইসোগামি, অ্যানাইসোগামি আর উগামি। এখানে বড়টা কে ছিল? বড়টা কে ছিল? না না, স্ত্রী না পুরুষটা? স্ত্রীটা বড় ছিল। দেখ তাহলে এখানে এই যে মেগাস্পোরটা তৈরি হবে, এই মেগাস্পোর অঙ্কুরিত হয়ে স্ত্রীলিঙ্গধর তৈরি করবে, আর যে মাইক্রোস্পোরটা থাকবে সেটাই অঙ্কুরিত হয়ে পুংলিঙ্গধর দেহ তৈরি করবে, গঠন করবে। তাহলে যেটা মেগাস্পোর ছিল, শক্ত করছিস, যেটা মেগাস্পোর ছিল সেটা পরিস্ফুরণের ফলে স্ত্রী তৈরি করবে, আর যেটা মাইক্রো ছিল, ছোট ছিল, এটা পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করবে। স্টার দিয়ে রাখি, কোথায় গেল পেন? এই উদ্ভিদের ক্ষেত্রে লিঙ্গধর উদ্ভিদটি জনিত্রী রেণুধর উদ্ভিদ থেকে গেল, উদ্ভিদের থেকে যায় এবং স্থিতিকালটি পরিবর্তনশীল। মানে কি বলছে আবার কথা কি? এই উদ্ভিদের ক্ষেত্রে বেশ কি অবস্থা, ইংলিশে বললে বাংলা এরকম সমস্যা। মেইন জিনিস হচ্ছে কি, তাহলে এখানে যে লিঙ্গটা তৈরি হচ্ছে, এই যে মাইক্রোস্পোরটা তৈরি হচ্ছে, মাইক্রোস্পোর এবং মেগাস্পোর দুটো ছোট ছোট, তো এটা কার ক্ষেত্রে চলে আসবে? এটা আমরা এতক্ষণ কি করেছিলাম যে ও স্বাধীনভাবে থাকে, কোথায় গেল? কোথায় গেল? আগের পৃষ্ঠা পড়লাম মনে হয়। আমার আগের পৃষ্ঠা কি বললাম, যে লিঙ্গধর আর রেণুধর পুরোপুরি স্বাধীন। এইখানে কি বলছে, যেখানে মাইক্রোস্পোর মেগাস্পোরের ব্যাপারটা আসবে, সেখানে হবে কি, যে রেণুধর এই লিঙ্গধর উদ্ভিদটি জনিত্রী রেণুধর যে উদ্ভিদটা রয়েছে ওরতেই থেকে যাচ্ছে, এবং এতে সময়কালে চেঞ্জ হয়ে যাচ্ছে। জাইগোটের বিকাশ, এবং পরে কি হবে, ওদিক থেকে মেল গ্যামেট আসলো, ওদিক থেকে ফিমেল গ্যামেট আসলো, জাইগোটের বিকাশ এবং এর থেকে অপত্য ভ্রূণের সৃষ্টি, তারপরে আবার রেণুধর, আবার কন্টিনিউয়াস রেণু থেকে আবার লিঙ্গধর, এরকম চলতে থাকবে। এই ঘটনাটি বীজ গঠনের পূর্বাবস্থাকে নির্দেশ করে। তাহলে এ কি হচ্ছে, আরেকটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে, সেলাজিনাল আর সেলভিনিয়া বাকিদের থেকে একটু অ্যাডভান্স হয়ে গেল। নর্মাল আমাদের গাছগুলোতে কি হয়, গাছেই তো থাকছে, গাছের মধ্যেই নিষেক হচ্ছে, গাছের মধ্যেই ফল এবং বীজ তৈরি হচ্ছে, আলাদা তো হচ্ছে না দুটো। তাহলে এরা কি ওই রকম একটা শিখছে কি করে ওই গাছেই থেকে যাওয়া থেকে, মানে দুটো আলাদা দেহ হচ্ছে না। ঠিক আছে, তাহলে অ্যাডভান্সমেন্ট। যেমন আগেরটা কি ছিল, ফিউকাস ছিল, ফিউকাস কি ছিল, ওর মধ্যে কি ডিফারেন্স ছিল? ওর মধ্যে ডিপ্লয়েডটা বেশি ছিল, ম্যাক্সিমামটা ছিল, আর নর্মালি বাকিদের সবার হ্যাপ্লয়েড গুলো বেশি থাকার কথা। এই যে কোথায় গেল, এই ঘটনাটি বীজ গঠনের পূর্বাবস্থাকে নির্দেশ করে। লিঙ্গধর উদ্ভিদটি জনিত্রী রেণুদের দেহে থেকে যায় এবং স্থিতিকাল পরিবর্তনশীল। নর্মাল যে আমাদের জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, ওদের ক্ষেত্রে লিঙ্গধর দেহ কোন জিনিসটা অ্যাকচুয়ালি? স্ত্রীধানী। স্ত্রীধানী কোথায় থাকে? ফুলের মধ্যেই থাকছে। বাইরে থেকে কি আসছে? পুংগ্যামেট আসছে, ওখানেই ফল তৈরি হচ্ছে।
ভেবে দেখ, তাই তো। তো যদি ওইখানেই ফল তৈরি হয়ে যায় তাহলে তো তো আলাদা হওয়ার দরকার নেই। তাহলে এ কি সেইটারই কপি করাচ্ছে? কপি তো না অ্যাকচুয়ালি, এ আগে এসেছে, এর আগে তো সৃষ্টি হচ্ছে প্রকৃতিতে। এর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে হতে এই লিঙ্গধর উদ্ভিদটাই এক এক সময় হয়ে যাবে কি ওটা স্ত্রী এবং পুরুষ ফুল হয়ে যাবে। স্ত্রী ফুলের মধ্যে আলাদা করে ফলের জন্য গর্ভাশয় থাকবে, সেখান থেকে আর বাইরে থেকে পুংগামেট এসে নিষেক করবে এবং সেটা আস্তে আস্তে ফল এবং বীজ সৃষ্টি করবে। সেটাই বলছে এই ঘটনাটি বীজ গঠনের পূর্বাবস্থাকে নির্দেশ করে, যা কিনা বিবর্তনের ধারায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরপরে কি আছে, উদাহরণগুলো আছে, এই তো। টেরিডোফাইটার কতগুলি ভাগ? 4টি ভাগ। কি কি আসছে? সিলোপসিডা, যার উদাহরণ কি? সিলোটাম। লাইকোপসিডা, উদাহরণ কি? 4টে কালাতে 4টে হাইলাইট করে দিই। একটা হচ্ছে সিলোপসিডা, এটা হচ্ছে সিলোটাম। আর এটা কি? লাইকোপসিডা, সেলাজিনেল্লা আর লাইকোপোডিয়াম। আর কি আছে? স্ফেনোপসিডা, ইকুইসিটাম। বাকি কালার কোনটা দেবো? টেরোপসিডা, ডায়োপটেরিস। মুখস্থ করবি কি করে? এটা তো হয়ে গেল সিলোপসিডা সিলোটাম। সিলোপসিডা সিলোটাম তো হয়ে গেল। লাইকোপসিডা লাইকোপোডিয়াম হয়ে গেল। স্ফেনোপসিডা ইকুইসিটাম, এটা মুখস্থ করতেই হবে। আর এখানে টেরোপসিডা, ডায়োপটেরিস রয়েছে, এদিকে শুধু টেরিস রয়েছে। টেরিতে কি পি আছে কিন্তু মাথায় রাখতে হবে। আর অ্যাডিয়ান্টামটা মুখস্থ করতে হবে। নেক্সট, এবার কি করবো আমরা? ব্যক্তবীজী উদ্ভিদ, যেগুলো সম্পর্কে আমরা মোটামুটি ভালোই জানি। এতক্ষণ যা পড়ছিলাম এগুলো সম্পর্কে খুব একটা জানতাম না, সবকিছু নতুন ছিল। এবার যেগুলো হচ্ছে ব্যক্তবীজী, গুপ্তবীজী। ব্যক্তবীজী উদাহরণ সবথেকে কি হয়, সবথেকে কাছাকাছি কি আছে? পাইন গাছ। এগোই। জিমনোস শব্দের অর্থ কি? নেকেড, মানে বীজ। আর স্পার্মা শব্দের অর্থ বীজ। তাহলে নেকেড বীজ, যেখানে বীজ ফল দ্বারা আবৃত থাকছে না। ব্যক্তবীজী উদ্ভিদের ডিম্বকগুলি নিষেকের পূর্বে এবং পরে কোনো ডিম্বাশয় প্রাকার দ্বারা আবৃত থাকে না। মানে নিষেক যখন হচ্ছে তখন নর্মালি কি হয়, আমরা সেই ক্লাস 10 যখন কি বলে ওটাকে বাংলায় কি বলে, এনজিওস্পার্মকে বাংলায় কি বলে? বাংলায় এনজিওস্পার্মকে কি বলে? গুপ্তবীজী। গুপ্তবীজী উদ্ভিদের ফুলে যে ঘটির মতো ছিল, ছবি প্র্যাকটিস করেছিলি, পুংরেণুসা পুংগামের আসলো, এসে ভেতরে ঢুকে জায়গা তৈরি করলো কলসির মতো। এই ছবিটা মনে আছে? এই তো ছবি। এই যে এই ছবিটা, তো এই ছবিটাতে এখানে কি হয়েছে, এই যে এইখানে তো রয়েছে ডিম্বাশয়, ডিম্বক, এটা কি পুরো ঢাকা রয়েছে? কিন্তু এটার ক্ষেত্রে কি হয়, এটাই প্রথম থেকেই উন্মুক্ত থাকে, জাস্ট নর্মাল এরকম থাকে, বাইরে খোলা থাকে। এখানেই বাইরে থেকে পুংগামেট আসে, এসে নিষেক হয়ে এখানেই বীজ তৈরি হয়ে যায় খোলা জায়গা। এই ছবি মনে এঁকেছিলাম। এটা ছিল তো, এর সময় ইম্পর্টেন্ট ছিল তো ছবি। এবং তারা উন্মুক্ত থাকে, তাই তো। এই হচ্ছে জিমনোস্পার্ম, উন্মুক্ত থাকে পূর্বে এবং পরে, কোনো কালই আবৃত থাকে না। পূর্বে এবং পরে, নিষেকের আগে বা নিষেকের পরে কখনোই আবৃত থাকে না ডিম্বকগুলি। আর কি আছে এখন? হ্যাঁ, নিষেকের পরে সৃষ্ট বীজগুলিও এরকম ভাবেই থাকে। ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে রয়েছে মাঝারি আকারের বৃক্ষ বা সুউচ্চ এবং গুল্মায়িত সব রকম, মানে কি বলে ওটা, টাইপস রয়েছে গাছের। যেমন পাইন গাছ দেখেছিস কখনো? পাহাড়ের গাছগুলো দেখেছিস পাইন গাছ কত বড় বড় হয়? আরে পাহাড়ের ঝাউ গাছ মতো কত বড় বড় হয়। দৈত্যকারের রেডউড, এই একটা হয়ে গেল এমসিকিউ। দেখ, দৈত্যকার রেডউড বৃক্ষ, সিকুয়া হয়ে গেল একটা এমসিকিউ।
আর ব্যক্তবীজের সুউচ্চতম প্রজাতির মধ্যে একটি, তাই তো? সব থেকে রেডউডের যদি তোরা ডিসকভারি দেখিস, দেখবি যে ওখানে রেডউডের জঙ্গল দেখায়, সব থেকে পুরোনো গাছ, পুরোনো, মানে দামও বেশি, প্রকাণ্ড হয়। হয়ে গেল। এবার পাহাড়ি অঞ্চলে জন্মাচ্ছে। পাহাড়ি অঞ্চলে জন্মালে কি হবে? জল পাবে সহজে? জল পাবে? ভেবে দেখ, পাহাড়ি অঞ্চলে পাবে না। চলে। এদের মূলগুলি সাধারণত স্থানিক মূল হয়। টাইপস কিরকম হয়ে গেল? স্থানিক মূল হয়। ব্যক্তবীজের কোনো কোনো গণের মূলে ছত্রাক, এই যে সহাবস্থান। নাম কি বলে এই সহাবস্থানকে, কি বলি বল, মনে কর সিবিএসসি পড়েছিস। ছত্রাক মূলে থাকে কোন ধরনের? আগের দিন পেজ বের করে দেখালাম, তর্ক করছিলি। মাইক্রোরাইজা। ও মূলে ছত্রাকের সহাবস্থান দেখা যায়। যারা কি মাইক্রোরাইজার, এই মূলগুলো কি করে? মাইক্রোরাইজা গুলো জল এবং খনিজ লবণ গাছকে সাপ্লাই করে এবং গাছ ওদের গ্লুকোজ বানিয়ে সাপ্লাই করে, যাকে মাইক্রো, এই যে হ্যাঁ, যাকে মাইক্রোরাইজা বলে। যেমন উদাহরণ কি? পাইনাস, মানে পাইন গাছের বিজ্ঞানসম্মত নাম পাইনাস। আবার সাইকাসের মতো ব্যক্তবীজীদের কি বলছে? সাইকাসের মতো ব্যক্তবীজের ক্ষুদ্র বিশেষ গঠন বিশিষ্ট মূল রয়েছে, যাদেরকে বলা হচ্ছে কোরালয়েড রুট। এই ধরনের মূলে নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া বাস করে। অলরেডি জানি আমরা। একটা উদাহরণ বল নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম। রাইজোবিয়াম নাইট্রোজেন মনে হচ্ছে তো হয়। ছিল মনে হয়, হ্যাঁ। নাইট্রোজেন আর মুক্ত, মুক্ত কি কি হবে? অ্যানাবিনা নষ্ট করে মুক্ত, তাই তো? না, অ্যানাবিনা থাকে অ্যাজোলা উদ্ভিদে, অ্যানাবিনা মুক্ত না। এদের কাণ্ড শাখাবিহীন, দেখেছিস পাইন গাছের কাণ্ড? একটা মেইন কাণ্ড, তার থেকে বেরোচ্ছে ওতেই পাতা, আলাদা করে শাখা পোশাখা নেই। কাণ্ড শাখাবিহীন হয়ে গেছে, যেমন সাইকাস, অথবা শাখাযুক্ত, যেমন পাইন গাছ। সাইকাস কোন গাছটা বলতো, তোরা দেখেছিস? অনেক বাড়িতে দেখবি যে খেজুর গাছের মতো টবে থাকে। ও হ্যাঁ হ্যাঁ, টবে থাকে খেজুর গাছের মতো, এইটুকু এইটুকু হয়, এবং খেজুর গাছের মতো পাতা ছড়িয়ে পড়ে। সাজিয়ে রাখে। দাঁড়া সাইকেল দেখাচ্ছি, সাইকেল দেখাচ্ছি, দাঁড়া। এই দেখ, এই দেখ। ও স্কুলেও তো থাকে অনেকে, স্কুলেও থাকে অনেকে, আছে অনেক। ঠিক বললাম তো? এটাই সাইকাস তো? হ্যাঁ ঠিকই বলেছি, সাইকাস। ওটা পাইনাস, এইটা হচ্ছে পাইন গাছ। এটা দেখি। পাইন গাছ তো পাহাড়ের অঞ্চলে থাকবে, হ্যাঁ কিন্তু অনেক বাড়িতে থাকে। সাইকাস তো দেখেছিস? হ্যাঁ আমি দেখি। কি জানি, সাইকাস অবশ্যই দেখেছিস তুই, তুই মনে করতে পারছিস না। পাতাগুলো সরল অথবা যৌগিক প্রকৃতির হয়। সরল পাতা, যৌগিক পাতা মনে আছে কিছু? দেখবি এটা বাড়িতে, সরল পাতা যৌগিক পাতা কি জিনিস। সাইকাসে সাইকাস মানে কোনটা মনে কর, ছবিটা মনে কর, ওই যে ওই খেজুর গাছের মতো পাতা। সাইকাসে কি বলছে? সাইকাসে পক্ষল পত্রগুলি মাত্র কয়েক বছর স্থায়ী হয়। আর ব্যক্তবীজী উদ্ভিদের পাতাগুলি মানে কিছু পাতা থাকছে যেগুলো, যেটা হচ্ছে পক্ষল পত্র, সেটা কয়েক বছর স্থায়ী হচ্ছে, তারপর চেঞ্জ হয়ে যাচ্ছে। আর ব্যক্তবীজী উদ্ভিদের পাতাগুলি, চেঞ্জ করে দিই আবার, ব্যক্তবীজী উদ্ভিদের পাতাগুলি এমনভাবে অভিযোজিত থাকে, এরা অত্যন্ত তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ুপ্রবাহ সহ্য করতে পারে। কোথায় পাইন গাছ কোথায় জন্মাচ্ছে? পাহাড়ে। বরফ পড়ছে, তাপমাত্রা একদম এক্সট্রিম টেম্পারেচার সহ্য করছে, জলীয় বাষ্প, বর্ষা পড়ছে। বর্ষা না, ওখানে কি পড়ে? বরফ পড়ে। বেশি। ঝড় হচ্ছে সবসময় ওখানে। কনিফার হচ্ছে জাতীয়, এদেরকেই বলছি আমরা কনিফার জাতীয় উদ্ভিদ। পাতাগুলি সূচালো হয়। কোথায় গেল পেন? কনিফার জাতীয় গুলিকে বলছে সূচালো, যার ফলে পাতার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পায়। তার ফলে কি হবে বলতো? পাতলা হয়ে যাবে তো পাতাগুলো। ক্ষেত্রফল হ্রাস পেলে কি হবে? ক্ষেত্রফল হ্রাস পেলে হবে হচ্ছে গিয়ে বাষ্পমোচনের হার কমে যাবে। এছাড়া পাতায় পুরু কিউটিকল থাকে এবং নিবেশিত পত্ররন্ধ্র জলমোচন হ্রাস করে। এটাই বলছি, তাই তো? এটা তাহলে এর দুই অভিযোজন। কাদের অভিযোজন? পাতা। আর পাতার, ওই তো
কনিফার 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 জাতীয় উদ্ভিদের কনিফার জাতীয় উদ্ভিদের পাতা সূচালো হয়ে গেল, তার ফলে পাতার পৃষ্ঠতল হ্রাস পেল, এর ফলে এবং এছাড়া কি হতে পারে, পাতার কিউটিকল থাকে মানে মোমের মতো স্তরণ থাকবে, এবং নিবেশিত পত্ররন্ধ্র একটা নতুন জিনিস। পত্ররন্ধ্র সাধারণত কি হয়, বাইরের দিকে হয়, ওকে মুখ খুলে যায়, দেখেছিস পত্ররন্ধ্র কোনো ছবিতে? ঠিক আছে, আছে আমাদের পরে। পাতা যেখান থেকে বাষ্পমোচন করছে, তো সেটা যদি বাইরে না থাকে, ভেতরের দিকে থাকে, তাহলে কি সহজে বাষ্পমোচন হবে? অন্য লেয়ার দিয়ে আটকানো থাকবে, তাহলে জলমোচন হ্রাস পাবে। কনিফার সূচালো পাতা, পাতার ক্ষেত্রফল হ্রাস, এছাড়া কিউটিকল লেয়ার থাকবে মানে মোমের মতো লেয়ার, যার ফলে এবার এছাড়া আর কি হবে, পাতা নিবেশিত পত্ররন্ধ্র থাকবে। টোটাল কতগুলো বৈশিষ্ট্য ফলো করছে শুধুমাত্র জল মোচন রোধের জন্য? এক, 2 3 4 চারটে। 5 5টা তো। 1 2 চারটে 3 4, চারটে। 4টে মিলিয়ে কি কেন করছে? শুধুমাত্র জল হ্রাসের জন্য, জল মোচন হ্রাসের জন্য বলা শুরু হচ্ছে তারা। অলরেডি আমরা ফার্নে বা টেরিফাইডে কি কমপ্লিট করে আসলাম? একদম লাস্টে কি ছিল? সেলাজিনেলা স্যালভিনিয়াতে কি ছিল? সেলাজিনেলা স্যালভিনিয়া, তো ঠিক বললাম তো নাম? দেখে নি একবার। সেলাজিনেলা স্যালভিনিয়া, ঠিকই আছে। এদের কি হয়, মেগাস্পোর আর মাইক্রোস্পোর, দুটো হেটেরোস্পোর, তাই তো? হেটেরোস্পোরাস দুটো আলাদা হয় যেখান থেকে, এবং যারা কি হয় ওই রেণুধরেই থেকে যায়, যেটা কি অ্যাডভান্সমেন্টের একটা লক্ষণ, এবং যার থেকে ফলো করে কি তৈরি হচ্ছে, এবার জিমনোস্পার্ম তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। এদের ফিক্সড হয়ে গেছে ওই জিনিসটাই, এদের ক্ষেত্রে নিশ্চিত রূপে অসম রেণুই হবে, এদের ক্ষেত্রে সবসময় অসম রেণু হবে, এবং এরা কি হবে, হ্যাপ্লয়েড হবে। রেণু তো একটা মাইক্রোস্পোর হবে, যেটা কি তৈরি করবে, পুং রেণু, এবং মেগাস্পোর থাকবে আরেকটা, যেটা কি তৈরি করবে, স্ত্রী রেণু তৈরি করবে। এবং তারা কোথায় থাকবে, মেইন দেহতেই, মানে রেণুধর দেহতেই থেকে যাবে, ব্যাকটেরিয়ার মেইন বডিতে থেকে যাবে। এরা দুই ধরনেরই রেণুই রেণুপত্রের উপর জন্মাচ্ছে এবং রেণুস্থলিতে উৎপন্ন হচ্ছে। রেণুপত্রগুলি একটি অক্ষ বরাবর সর্পিলাকার সজ্জিত হচ্ছে, একটু আগে নিচে দেখেছিস, তাই ছিল ওই ছবিটাতে ছিল না, ওই স্ট্রোবাইলা কোন তো দেখলি ওখানে যে মাথার মধ্যে হয়েছিল, ওটা কাজ ছিল ফার্নের ছিল, কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদা। এটা এরকম স্ট্রাকচার থাকলে, এই যে বডি দণ্ড, এর উপর গুটি 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 সাপের মধ্যে পেঁচিয়ে জড়িয়ে থাকে, পুরো সর্পিলাকারে সজ্জিত থাকে, সুন্দর করে সাজানো থাকে, ঠাসা স্ট্রোবাইলাস বা কোন গঠন করছে আগের মতো। এটা শেপটা ওরকম হয়ে যাবে না, পুরো চেঞ্জ করলে কোন গঠন করছে। পুং রেণুপত্র এবং পুং রেণুপত্র এবং পুং রেণুস্থলী বহনকারী স্ট্রোবাইলাকে কি বলবো, পুং স্ট্রোবাইলা। রং চেঞ্জ করতে হবে, এটা এখানে আসবো, পুং স্ট্রোবাইলা। আর এটাকে কি বলবো, হ্যাঁ ওটা গেল না, শেষ করে দিই এটা একবারে। বা পুং রেণু পত্র মঞ্জরি, পুং রেণুগুলোকে বৃদ্ধি পেয়ে পুংলিঙ্গধর জন্য তৈরি করবে। আর স্ত্রী রেণু যা খুবই সংক্ষিপ্ত এবং কেবলমাত্র কয়েকটি কোষ সমন্বিত। এই সংক্ষিপ্ত লিঙ্গধর উদ্ভিদটিকে পরাগ রেণু, এটা আমরা নাম শুনেছি তো অনেক আগে থেকেই। তাহলে এখন এ ডেভেলপমেন্ট কেমন হওয়ার চেষ্টা করছে, অ্যাঞ্জিওস্পার্মের দিকে যাওয়ার চেষ্টা করছে, পরাগ রেণু তৈরি করছে। কারণ এখানে তো ফুল নেই কোনো, জানিস তো, অ্যাঞ্জিওস্পার্মের শুধুমাত্র ফুল থাকে, ওরা সবুজ উদ্ভিদ, আর জিমনোস্পার্মের কোনো ফুল থাকে না। তাহলে পরাগ রেণু বলছে, আর পরাগ রেণুর বৃদ্ধি পুং রেণুস্থলীর অভ্যন্তরে ঘটছে, যেমন তেমন এই যে এটার মধ্যেই ঘটছে। যে কোণগুলি ডিম্বক সহ, ওই যে কোণগুলি ডিম্বক সহ স্ত্রী রেণুস্থলী বহন করে, তাদেরকে কি বলবো, স্ত্রী রেণুপত্র মঞ্জরি বা স্ত্রী স্ট্রোবাইলা। জাস্ট কমন জিনিস, দুপাশে চলছে, প্যারালালি চলছে। এই পুং এবং স্ত্রী রেণুপত্র মঞ্জরি কখনো কখনো একই উদ্ভিদে হতে পারে, তাদের কি বলবো, উভলিঙ্গ উদ্ভিদ। আর যদি আলাদা উদ্ভিদ হয় তাদেরকে বলবো
এক লিঙ্গ উদ্ভিদ, যেমন পাইন। পাইন গাছে কি হচ্ছে? পাইন গাছে কি হচ্ছে তাহলে? ভেবে বল। পাইন গাছে এবং আমরা একটা টার্ম পড়েছিলাম যে স্বনিষেধ, স্বপরাগযোগ। কোথায় ছিল স্বপরাগযোগ? গাছ Lice. বাংলা টার্ম বারবার ইয়ে আছে। উদ্ভিদবীজী উদ্ভিদে, সপুষ্পক উদ্ভিদে স্বপরাগযোগ পড়েছিলাম, ইতর পরাগযোগ পড়েছিলাম। স্বপরাগযোগ কোথায় হচ্ছে? এটা দেখ স্বপরাগযোগের দিকে এগোচ্ছে না? একই উদ্ভিদ হতে পারে, যেমন উদাহরণ কি স্পাইনাস। আবার সাইকাসের ক্ষেত্রে কি বলছে? দুটো গাছ আলাদা হয়ে যাবে। তো আবার সাইকাসের ক্ষেত্রে পুং এবং স্ত্রী রেণুপত্র মঞ্জুরি ভিন্ন ভিন্ন উদ্ভিদে জন্মায়। তাহলে এটা একটা পুরুষ গাছ হয়ে যাবে, একটা স্ত্রী গাছ হয়ে যাবে। ভ্রূণপোষক কলার একটি কোষ বিভাজিত হয়ে স্ত্রী, কোথায় গেল? কোনটা ছিল? এটা ছিল। ভ্রূণপোষক কলার একটি কোষ বিভাজিত হয়ে স্ত্রী রেণুমাতৃকোষ তৈরি করবে। আর ভ্রূণপোষক কলাটি একটি আবরণী দ্বারা আবৃত থাকছে। দেখ এবার আবৃত থাকছে, ভ্রূণপোষক কলাটি আবৃত থাকছে, ডিম্বক না। তাহলে এটা কার দিকে এগোচ্ছে? অ্যাডভান্সমেন্ট হচ্ছে, গুপ্তবীজির মতো হওয়ার চেষ্টা করছে। আবৃত থাকছে, এই সম্মিলিত গঠনটিকে ডিম্বক বলছে। ঠিক আছে, মানে বীজের একটা ত্বক থাকবে, কিন্তু ওটার বাইরে কোনো, বীজটা বাইরে থাকছে কিন্তু ওটার বাইরে কোনো ফলের মতো কোনো গঠন থাকছে না। বীজ ডিম্বকগুলি স্ত্রী রেণুপত্রের উপর, ডিম্বক তো স্ত্রী রেণুপত্রেই থাকবে, স্ত্রী রেণুপত্রের উপর জন্মায় এবং এই স্ত্রী রেণুপত্রগুলি গুচ্ছাকারে থেকে স্ত্রী রেণুপত্র মধ্যে বা স্ত্রী স্ট্রোবাইলা গঠন করতে পারে। স্ত্রী রেণুমাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হবে? মিওসিস। রেণুমাতৃকোষ কি হয়? 2n। মাতৃকোষ সবসময় এন হবে, মাতৃকোষ ম্যাক্সিমাম সব ক্ষেত্রেই 2n হয়, তাই তো? রেণুমাতৃকোষ স্ত্রী, রেণুমাতৃকোষ 2n। মিওসিস প্রক্রিয়াতে হচ্ছে বিভাজিত কি তৈরি করবে? 4টি স্ত্রী রেণু। কিভাবে তৈরি হয় সাইডে একবার দেখে নিই আমরা। 2n থাকে, প্রথমে কি তৈরি হয়? n। এটা কি প্রথম মিওসিস 1, মিওসিস 1। এবার মিওসিস 2 হবে, কি হবে? যেটা মাইটোসিসের সমান, মিওসিস 2। n n n n, 4টে হয়ে গেল। 4 × n, 4টি স্ত্রী রেণু সৃষ্টি করলো। এদের মধ্যে একটি স্ত্রী রেণুস্থলী আবদ্ধ থাকে এবং পরবর্তী সময়ে বহুকোষী স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ পরিণত হয়, যা 2 বা ততোধিক স্ত্রীজনন অঙ্গ গঠন করতে পারে বা ধানী গঠন করতে পারে। আর বহুকোষী স্ত্রীলিঙ্গধর উদ্ভিদটি স্ত্রী রেণুস্থলী অভ্যন্তরে থেকে যায়। মেইন জিনিস কি ছিল এখানে? সোজা কথা, আমরা ওখানে কি পড়েছিলাম মনে আছে? 7 সেল 8 নিউক্লিয়েট পড়েছিলাম, টার্মটা মনে আছে কিছু? 7 সেল 8 নিউক্লিয়েট করতে মনে থাকা কথা। পড়েছি। ওই কলসির মধ্যে একটা কোষ থাকে, রেণুমাতৃকোষ 2n। এটা ভেঙে কি হয়ে গেল? 4টে। 4টের মধ্যে 3টে নষ্ট হয়ে যায়, একটা থেকে যায়। সেই একটা, আচ্ছা ছবি একটা করি। আচ্ছা আমরা তো অ্যাঞ্জিওস্পার্ম পড়বো, তখন তো পেয়ে যাবো। 4টে থেকে এখানে ছোট করে কই গেল? 1 2 3 4, একটা ছিল 2n, 2n থেকে 4টে n তৈরি হলো, এর মধ্যে 3টে নষ্ট হয়ে যাবে। এই একটা থেকে আবার মাইটোসিস হবে। তাহলে প্রথমে দুটো থেকে 4টে, 4টে থেকে 1 2 3 4 5 6 7 8টা নিউক্লিয়াস তৈরি করে প্রথমে। এই 8টা নিউক্লিয়াসের মধ্যে একটা কভারিং হয়ে যায়, দুটো কভারিং হয়ে যায়, 3টে কভারিং হয়ে যায়, 4টে কভারিং হয়ে যায়, 5টাও হয়ে গেল, 6টাও হয়ে গেল। 7 নম্বরটি কি হয়? দুটো একসাথে মধ্যে থাকে। তাহলে দেখ 1 2 3 4 5 6 হয়ে গেল 5, দাঁড়া ভুল করলাম, 2 3 4 5 6 7 8টা কোষ ছিল, 8টা নিউক্লিয়াস ছিল। 1 2 3 4 5 6, এই ঠিক আছে। 1 2 3 4 5 6 7, 7টা কোষ, কিন্তু নিউক্লিয়াস কটা? 8টা।
আটটা। এই কোষটার নাম কি দিয়েছিলাম আমরা ওইখানে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে? 7 cell সেভেন সেল নিউক্লিয়াস। এই দুটো নিউক্লিয়াস যুক্ত কোষে কি বলি আমরা? নির্ণিত নিউক্লিয়াস। যার সাথে যখন পুং গ্যামেট গঠন হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তখন কি হয়? থ্রিএন তৈরি করে। এটার নাম কি থাকে? শস্য শস্য নিউক্লিয়াস, থ্রিএন। নারকেলের ডাবের জল। তো এবার এইটা কি হচ্ছে, সে অলমোস্ট সেরকম জিনিস ফলো করার চেষ্টা করছে, কিন্তু পুরোপুরি হয়ে পারেনি এখনো। বোঝা গেছে? এইটুকু জিনিস ছিল। এইটা কোনটা দিয়ে দেখাবো? আচ্ছা, স্ত্রী অনুমাত্রিক কোষ মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত 4টি রেণু তৈরি করলো। এদের মধ্যে একটি থেকে যাচ্ছে, একটি রেণুস্থলী আবদ্ধ থাকে এবং পরবর্তী সময় বহুকোষী লিঙ্গধর তৈরি করছে। একটা থেকেই বাকিটি কত কন্টিনিউ হচ্ছে, বাকি তিনটে কোনো কাজে লাগছে না। আর সেইটা থেকে পুরো বডি তৈরি হচ্ছে, সেখান থেকে বাকি রেণু, স্ত্রী রেণু। ঠিক আছে, এবার আসি ব্যক্তবীজিতে। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মতো পুং ও স্ত্রী রেণুধর লিঙ্গধর উদ্ভিদের স্বনির্ভর ও স্বাধীনজীবিতার কোনো অস্তিত্ব থাকে? এটা তো পুরো ডিপেন্ডেন্ট থাকে রেণুধরের উপরে, ওর লাস্টের মতো। উদাহরণ কি ছিল? টেরিডোফাইটের লাস্টের যে দুজন ছিল তার উদাহরণ কি ছিল? সেলাজিনেল্লা আর স্যালভিনিয়া। 10 বার বল। সেলাজিনেলা তো মাইক্রোস। এদের মধ্যে হেটেরোস্পোর দেখা যায়, মাইক্রোস্পোর আর মেগাস্পোর। মাইক্রোস্পোর থেকে তৈরি হয় পুং গ্যামেট, পুং রেণুধর উদ্ভিদ, লিঙ্গধর উদ্ভিদ। আর মেগাস্পোর থেকে স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ, কিন্তু এগুলো আলাদা করে জন্মায় না, রেণুধর ঘাড়েই চেপে বসে থাকে। যেটা কি পরবর্তীকালে যেমন আমাদের দেখছি যে গাছেই ফল হচ্ছে, বীজ হচ্ছে, ফল ফল আর বীজ তো আলাদা কোথাও হচ্ছে না, গাছের মধ্যে হচ্ছে সেই জিনিসটা। এরা রেণুধর উদ্ভিদ দেহে রেণুস্থলীর অভ্যন্তরেই অবস্থান করে। পুং রেণুস্থলী থেকে পরাগরেণু তৈরি হয়, কপি করছে, মানে কপি না, মানে অ্যাডভান্স হচ্ছে। আর পরাগরেণুগুলি বায়ুপ্রবাহের দ্বারা বাহিত হয়ে স্ত্রী যে মুক্ত রয়েছে, তো খোলা নেই, মানে খোলা না, কি বলছি, খোলাই তো রয়েছে, খোলা রয়েছে, ওটার বাইরে কোনো আবরণ নেই। উন্মুক্ত করেছিলাম নিষেকের আগে এবং নিষেকের পরে সবসময় ডিম্বকগুলি উন্মুক্ত থাকে। উৎপন্ন ডিম্বক ছিদ্রপথে, তাহলে কি কোথাকার মাধ্যমে করে? ডিম্বক ছিদ্র। এইটাকে কি বলি আমরা? মাইক্রো পাইল। এইটাই যখন ইসের ক্ষেত্রে পড়বো তখন কি হয়ে যাবে? কি বলো ওটার নাম? অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে পড়লে কি হবে? এক্ষুনি পড়বো আমরা, মাইক্রো পাইল। পাইল ছোট ছিদ্র, মাইক্রো পাইল। কত সংস্পর্শে আসে, মানে পুং গ্যামেটটা যেখান থেকে ঢুকবে, পুং গ্যামেট বহনকারী পরাগনালিকা ডিম্বক মধ্যস্থ স্ত্রীজানির অভিমুখে বৃদ্ধি পায়। সেম জিনিস ভাব, ওই হয়ে গেল তোরা যদি টেনে করতে। এই দেখ, এখানে পুং গ্যামেটটা পড়ে এখান থেকে ভেতরের দিকে বৃদ্ধি পায়। এটা কি বলে? পরাগনালী বলি তো। এর মধ্যে আরো কিছু ঘটনা হচ্ছে, এনটা দুটো এন ভাগ হয়ে যাচ্ছে, এন হয়ে যাচ্ছে। একটা এন কি করবে? ডিম্বককে করবে, সরি ডিম্বাণুটাকে করে 2n তৈরি করবে। আরেকটা এন কি করবে? 2n যে নির্ণীত নিউক্লিয়াসটা ছিল এটাকে সাথে নিষেক করে 3n তৈরি করবে। এটা কি বললাম একটু আগে? শস্য নিউক্লিয়াস। এটা কি হয়ে গেল? বীজ তৈরি হলো। আর এটা কি ছিল? কার সাথে জুড়ে ছিল এটা? নির্ণীত নিউক্লিয়াস। নিউক্লিয়াস। বানান কি হয়? ও কি যেটা হবে? নির্মিত নির্ণীত না। দীর্ঘি মনে হচ্ছে একটাতে, কোনো একটা দীর্ঘি হবে। যাই হোক, মোট কথা নির্ণীত নিউক্লিয়াস, যেটা হচ্ছে 2n অ্যাকচুয়ালি। 2n এর সাথে পুং গ্যামেট জুড়লে হচ্ছে 3n, যেটাকে আমরা কি বলবো? শস্য শস্য নিউক্লিয়াস জিনিসটা কি? ডাবের জল। ডাবের জল, যেটা কি করবে? পুষ্টি দেবে পরবর্তীকালে। এগোই। কোথায় গেলি? হয়ে গেল। নিষেকের পর জাইগোট বৃদ্ধি পেয়ে ভ্রূণ গঠন করছে এবং ডিম্বক বীজে পরিণত হচ্ছে। এই বীজগুলি অনাবৃতই থেকে যাচ্ছে, বাইরে ছিল। চলো, তাহলে ভ্রূণ গঠন করছে জাইগোট, আর সেখান থেকে বীজে পরিণত হচ্ছে। তাহলে এদিকে এই জায়গায় কি কি বললাম, কি কি উদাহরণ হলো ব্যক্তবীজির? সাইকাস,
এটা কি হবে? উদ্ভিদ আর প্রাণী আলাদা আলাদা, সরি, পুরুষ এবং স্ত্রী আলাদা আলাদা গাছে হয়। আর কি হয়? পাইনাস। এটা কি হয়? স্ত্রী পুরুষ একসাথে হয়। আর এটার নাম কি বলি? গিঙ্গো। এই গিঙ্গো কি জিনিস? গিঙ্গো বাইলোবা, পুরো নাম গিঙ্গো বাইলোবা। এটা একটা জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে? কি নাম? জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম কাদের বলি? যারা বেঁচে রয়েছে এবং যাদের মধ্যে দুটো ধরনের বৈশিষ্ট্য একসাথে দেখা যায়, দুটো শ্রেণীর বৈশিষ্ট্য একসাথে দেখা যায়। এটা হচ্ছে সে একটা উদাহরণ, গিঙ্গো বাইলোবা। এতে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উভয় ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য দেখা যায়। এটা হচ্ছে সেই বর্ডার লাইন। এরা পুরোপুরি বীজের মতো হওয়ার মানে কি বলে, গুপ্তবীজী হওয়ার চেষ্টা করছি। গুড, চলো এবার আমাদের কিসে চলে আসবে? গুপ্তবীজী। এনজিওস্পার্ম। এন ফর না, এন ফর না, জিওস্পার্ম ফর কি হবে? সেই জিম্ন যে টার্মটা ছিল, উলঙ্গ, আর স্পার্ম ফর গ্যামেট, সরি বীজ। তাহলে যার বীজ উলঙ্গ বা কি বলে ওটাকে, নেকেড সিড, যার মধ্যে থাকে না। যেটা আমাদের লোকাল যেসব যত ফুল যা যুক্ত গাছ দেখি সবই হচ্ছে কি গাছ? গুপ্তবীজী। গুপ্তবীজী। যেখানে ব্যক্তবীজী উদ্ভিদের ডিম্বকগুলি নগ্ন থাকে, সেখানে গুপ্তবীজী উদ্ভিদের কি হয়? ডিম্বকগুলি নগ্ন থাকে না, আবৃত থাকে। গুপ্তবীজী বা সপুষ্পক, এই যে এর একটা নাম কি হয়ে গেল? সপুষ্পক উদ্ভিদের পরাগরেণু এবং ডিম্বকগুলি একটি বিশেষ গঠনে উৎপাদন হয়। ডিম্বক কোথায় হয়? ডিম্বাশয়ের মধ্যে। পরাগরেণু কোথায় তৈরি হয়? পরাগধানীর মধ্যে। এই বিশেষ গঠনকে কি বলি? আর এই পরাগধানী বা ডিম্বাশয় কার মধ্যে থাকে? ফুলের মধ্যে, যেটাকে বলছি আমরা ফুল। ফুল। ফুল নগ্ন থাকে না, আবৃত হয়। সপুষ্পক উদ্ভিদ বলবো। রেণু এবং ডিম্বক একটি বিশেষ গঠন উৎপন্ন হয়, যাকে বলি ফুল। চলো। ওই যে আমি পুরো বলে দিলাম। না। গুপ্তবীজদের ক্ষেত্রে বীজগুলো ফলের অভ্যন্তরে থাকে, জানি তো এগুলো, ফলের অভ্যন্তরে অবস্থান করে। এগুলো সব জানা জানা, আর অলরেডি এই দিকটাকে পড়াচ্ছিলাম এক্সট্রা এক্সট্রা, এর ক্ষেত্রে সব কাজে লাগবে। ওটা রাখ, খেলনাটা রাখ। গুপ্তবীজীরা উদ্ভিদের, এদিকে, গুপ্তবীজীরা উদ্ভিদের ব্যতিক্রমধর্মী একটি বিশাল গোষ্ঠী, যাদেরকে বিভিন্ন পরিবেশে জন্মাতে দেখা যায়। এদের আকার ছোট থেকে বড় সব রকম হতে পারে। ছোট গাছে ফুল হচ্ছে, অনেক বড় গাছেও ফুল হচ্ছে, অতি ক্ষুদ্র, প্রায় আনুবীক্ষণিক একটা। তাহলে সব গুপ্তবীজী উদ্ভিদের নাম কি হয়ে গেল? ওলফিয়া। আনুবীক্ষণিক উদ্ভিদ। উলফিয়া থেকে শুরু করে 100 মিটার লম্বা গাছ রয়েছে। কারা? ইউক্যালিপটাস গাছ পর্যন্ত সব জায়গায় আছে গুপ্তবীজী। এরা আমাদের খাদ্য, পশু আমাদের খাদ্যের জন্য ইউজ করা হচ্ছে, পশুর খাদ্যের জন্য ইউজ করা হচ্ছে, কাঠ থেকে জ্বালানিও পাচ্ছি, ওষুধও বানাচ্ছি, এবং অন্যান্য সব রকম বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। গুপ্তবীজী উদ্ভিদকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। একটা কি বলবো? দ্বিবীজপত্রী, একবীজপত্রী। একবীজপত্রী ভালো নাকি দ্বিবীজপত্রী? মানে কোনটা লেটেস্ট, দ্বিবীজপত্রী লেটেস্ট নাকি একবীজপত্রী লেটেস্ট? একবীজপত্রী লেটেস্ট, খেয়াল থেকে জানো। মানে একবীজপত্রীর একটা উদাহরণ বল। ফল তো লিচু। লিচু তো। লিচু একবীজপত্রী। বল। আম একবীজপত্রী না, আম দ্বিবীজপত্রী। কেন? আমের ও আটি ভেতরে ভেঙেছিস, একটা, এই দুটো পার্ট হয়ে যায় না, তাই তো? আম দ্বিবীজপত্রী। সব দিয়ে কাঁথা কাঁথা হয়েছে বল না, যেটা রোজ খাচ্ছিস, ধান, চাল, ও ওগুলো তো ফল। একবীজপত্রী, তাই তো? একটাই তো বীজ। হ্যাঁ। কাছাকাছি বাদ দিয়ে কোথায় কোথায় চলে যাচ্ছে? কেন লিচু তো রোজ কোথায় খাস? এখন তো খাই। এদিকে যেমন অনেকদিন পরে। আবার অন্যটা কি যেন পর চলো এখানে ঠিক আছে, ঠিক আছে। না না কিছু না, ওই তখন আসতে কোথায় গেল কোথায় গেল? আচ্ছা, যেমন
দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং একবীজপত্রী উদ্ভিদ। যেখানে দ্বিবীজপত্রী উদ্ভিদে দুটি বীজপত্র থাকবে আর একবীজপত্রীতে একটা। কি জিনিস জানতামই না কোনোদিনও। একটি বীজপত্র আরে এক বীজে এক একটি বীজ। বীজপত্র দুই দুই সেটা আবার লিখেছে। ও এই ফুলে পুংজনন অঙ্গ হিসেবে কে থাকে? পুংকেশর। পুংকেশর। আর স্ত্রীজনন অঙ্গ হিসেবে গর্ভকেশর। হ্যাঁ। পুংজনন অঙ্গ হিসেবে পুংকেশর বা ইংলিশে স্ট্যামেন। আর কে গেল? এটা এর মধ্যে কি কি থাকে? একটা থাকে হচ্ছে দণ্ডাকার। নাম কি? এর নাম কি হবে? কই গেল পেন? কই গেল? একটা দণ্ডের মতো থাকে, এটার নাম কি হয়? পুংদণ্ড। এর মাথায় কি থাকে? এরকম বাইলোব। জবা ফুলে দেখবি এরকম মাথায় থাকে না, হলুদ রঙের। এটা কি বলবো? পরাগধানী। এটা কি? পুংদণ্ড। আর পরাগধানীতে কি থাকবে? কি থাকবে? পরাগরেণু। চলো, প্রতিটি পুংকেশরে একটি দণ্ডাকার পুংদণ্ড বা ফিলামেন্ট রয়েছে। এটা দিয়ে করছি কেন? দণ্ডাকার পুংদণ্ড বা ফিলামেন্ট রয়েছে, ইংলিশে ফিলামেন্ট। পুংদণ্ডের অগ্রভাগে পরাগধানী বর্তমান, যার মধ্যে কি হবে? পরাগ রেণু তৈরি হবে। কোন পদ্ধতিতে হবে? মিয়োসিস প্রক্রিয়াতে। কার থেকে হবে? টুয়েন। তার নাম কি? সেই কোষটার নাম কি হবে? রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ। মিয়োসিস প্রক্রিয়ায় পরাগরেণু সৃষ্টি হয়। হয়ে গেল। এবার স্ত্রীতে চলে আসি। স্ত্রী ফুলকে কি বলবো? গর্ভকেশর বলবো। গর্ভকেশরে একটি ডিম্বাশয় বর থাকে। ডিম্বাশয়ের ভেতরে একটি বা একাধিক, কোনো ফলে একটা বীজ হয়, কোনো ফলে অনেক বীজ হয়। তার মানে একটা ফুলের মধ্যে বীজ যদি অনেক হয় তাহলে নিষেক অনেকগুলো হয়েছে। এবার ডিম্বাশয়ের ভেতরে, কিন্তু ডিম্বাশয় একটাই, কিন্তু ডিম্বাশয়ের ভেতরে এক বা একাধিক ডিম্বক থাকে। আগেও পড়েছি ডিম্বক থেকে কি তৈরি হচ্ছে? ডিম্বক থেকে ভ্রূণ, নিষেকের ফলে, আর ভ্রূণ থেকে বীজ। নিষেকের ফলে ডিম্বকে হচ্ছে ডিম্বকের সাথে নিষেক হয়ে জাইগোট তৈরি হচ্ছে। জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে বীজ। আবার বল। ডিম্বাণু বেরোচ্ছে, সেখান থেকে নিষেক হচ্ছে, পরাগরেণু এসে পুংগ্যামেট এসে। তারপর কি হচ্ছে? টুয়েন বা জাইগোট। জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে বীজ। আর ফল কোথা থেকে আসছে? বীজ থেকে। না, ফল হচ্ছে গর্ভাশয় ফলে পরিণত হয়। যে কভারিংটা রয়েছে ওটা অক্সিন, সাইটোকাইনিন এদের প্রভাবে কোষ বিভাজন করে ফুলে গিয়ে ফল তৈরি করছে। এই কারণেই তো অক্সিন ব্যবহার করে বীজ গঠন ছাড়াও ফল তৈরি করা যায়। পদ্ধতির নাম কি? পার্থেনোকার্পি। শুনেছিস না? ডিম্বকের ভেতরে খুবই সংক্ষিপ্ত অবস্থায় হয়ে গেল। হ্যাঁ, খুবই সংক্ষিপ্ত অবস্থায় লিঙ্গধর উদ্ভিদটি অবস্থান করে। স্ত্রীলিঙ্গধর এর ভেতরে থাকবে, তাই তো? এখন তাকে ভ্রূণস্থলী বলে। মিয়োসিস প্রক্রিয়ায় ফলশ্রুতিতে ভ্রূণস্থলী উৎপন্ন হয়। কোন প্রক্রিয়ায়? সেম। ওখানে কি ছিল? পরাগরেণু তৈরি হয়েছিল। এখানে তৈরি হবে কি? ডিম্বাণু বা ডিম্বক। তাই ভ্রূণস্থলীর প্রতিটি কোষই হ্যাপ্লয়েড। লিখে দিই। হ্যাপ্লয়েড মানে জানিস তো কি? বল। এন, শুধু এন। ডিপ্লয়েড মানে চলো কোথায় গেল? প্রতিটি ভ্রূণস্থলীতে 3টি কোষ বিশিষ্ট থাকে। ভ্রূণস্থলীতে 3টি কোষ বিশিষ্ট গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস রয়েছে। 3টি কোষ। বল, দেখ আমি বলেছিলাম তো 3টে সেট। টোটাল কটা ছিল? 7টা কোষ ছিল, কিন্তু নিউক্লিয়াস কটা ছিল? 8টা। আমি দেখ একবার এই মাথা থেকে করছিলাম, একবার আমি গোল করার সময় 1 2 তো জায়গা নেই, 1 2 3 4 5 6 7 8। লক্ষ্য করে আমি গোল করার সময় কি করছিলাম? নিচের দিক থেকে করছিলাম 2 3, আবার উপর দিক থেকে করছিলাম 1 2 3। কটা সেট হলো? একটা, দুটো সেট হলো। আর এই দুটোকে আমি একসাথে করেছিলাম, তাহলে সেট কটা হলো? 3টে সেট। উপরের 3টে সেটের মধ্যে কটা কোষ আছে? একটা, দুটো, 3টে। এদেরকে বলছি এগ
অ্যাপারেটাস। এদের মধ্যে একটা হবে ডিম্বাণু আর দুটো হবে এদের সহকারী কোষ, এর সহকারী কোষ। আর নিচের ক্ষেত্রে কি হবে, তিনটেই সাইনার্জিড সেল হবে। কি নাম? সাইনার্জিড সেল বা প্রতিপাদ। নিচের দিকে রয়েছে না, নিচে দিকে কি বলে, পা বলবো, প্রতিপাদ কোষ সমষ্টি। এখানেও তিনটে কোষ, আর এই কোষের নাম কি হবে, নির্ণীত নিউক্লিয়াস। এটা কি হবে, এগ অ্যাপারেটাস, নির্ণীত নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ সমষ্টি। একটা পরাগরেণু আসলো, এটা কি হয়ে যাবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা এন আর একটা এন। কোন পদ্ধতিতে হবে, ঠিক করে দেখ। এন থেকে এন তৈরি হচ্ছে, তাহলে মাইটোসিস, সম বিভাজন। তাহলে দুটো তৈরি হলো, একটা গিয়ে কি করবে, এই ডিম্বাণুটাকে নিষেক করাবে। তৈরি হলো কি, টু এন, টু এন কে কি বলবো, জাইগোট। আর একটা পুংগামেট রয়েছে, তো আরেকটা রয়েছে না পুংগামেট, দুটো ছিল, এ গিয়ে একে নিষেক করাবে। তাহলে এ কি হয়ে গেল, থ্রি এন, টু এন আর এন জুড়ে কি হবে, থ্রি এন। এটার নাম কি দেবো, শস্য নিউক্লিয়াস। ঠিক আছে, আর এটা কি দেবো, জাইগোট। জাইগোট থেকে কি তৈরি হবে আবার বল, ভ্রূণ। ভ্রূণ থেকে বীজ। আর থ্রি এন থেকে কি তৈরি হবে, বলা হয়নি এখন। থ্রি এন থেকে হবে পুষ্টি, পুষ্টি সমৃদ্ধ এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। এন্ডোস্পার্ম নিউক্লিয়াস হয়ে গেল, বুঝবো। চলো এবার দেখ, প্রতিটি ভ্রূণস্থলীতে তিনটি কোষ বিশিষ্ট একটি গর্ভযন্ত্র রয়েছে, নাম কি, এগ অ্যাপারেটাস। এর মধ্যে দুটো কি হবে, সহকারী কোষ, আর একটা কি হবে, ডিম্বাণু। পুরোটাকে ডিম্বক বলছি, ওটা ডিম্বাণু, অ্যাকচুয়াল যে ডিম্বাণু, যাকে পুংগামেট। এই দেখ, একটি ডিম্বাণু, দুটি সহকারী কোষ। মানে এ হচ্ছে কি সেই বিয়ের বউ, এদিন হচ্ছে দুটো শালিক, সেরকম সিরিয়াসলি ওরকম। এদের কাজ কি, যেমন ধর বর আসলো, যেমন ওই যে ইয়ে শালিরা গিয়ে ওই বরণ করে নিয়ে আসে না, এদেরও ঠিক সেই কাজ। বিয়ের মণ্ডপ পর্যন্ত এদেরকে রাস্তা দেখিয়ে আনাই কাজ হচ্ছে সহকারীর কাজ, এক্স্যাক্ট সেইটাই। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, হাইলাইট করি ডিম্বাণু, এবং এটা দেখানো করছি। ডিম্বাণু একটা, একটা দুটি সহকারী কোষ, একটা গোল আর এটা চল। আর তিনটি প্রতিপাদ, আর নিচে কি থাকবে, একদম তিনটে প্রতিপাদ, তিনটি প্রতিপাদ কোষ সমষ্টি, তিনটি প্রতিপাদ কোষ সমষ্টি, যেটা কি হবে, নষ্ট হয়ে যাবে। আর একটা এক্সট্রা কি ছিল, দুটো যুক্ত নির্ণীত নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস। দেখ আরেকটার নাম কি বলি তোরা এখন, পোলার নিউক্লিয়াস। তিনটি দিয়ে দিয়েছে, প্রথমে এগ অ্যাপারেটাস, তার নিচে দুটি দিয়ে পোলার নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস, আর একদম নিচে তিনটি দিয়ে আবার প্রতিপাদ কোষ সমষ্টি। এমসিকিউ যদি কেউ ঠিকঠাক প্রশ্ন করে এখান থেকে করতে সে বাধ্য। পোলার নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে কোথায় গেল, এই যে নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে দুটি হলে ডিপ্লয়েড গৌণ বা নির্ণীত নিউক্লিয়াস সৃষ্টি করে। পরাগধানী কোথায় গেল, পরাগধানী থেকে আগত, সরি থেকে নির্গত হওয়ার পরাগরেণু বায়ুতে ঘুরলো, কখনো বায়ুতে, কখনো মৌমাছি বা পোকামাকড়ের দ্বারা আসলো কোথায়, গর্ভমুণ্ডে, সরি ঠিক বলি, গর্ভমুণ্ডে। সেখান থেকে নামবে গর্ভদণ্ড হয়ে কি তৈরি করবে, পুং পরাগ নালী। গর্ভদণ্ডের মধ্যে থেকে কি নামেছিল, একটা পরাগ নালী নেমেছিল। তার মধ্যে থেকে যখন এই সিঙ্গেল, ওইটা ছিল তখন দেখালাম না যে এখানে এখানে যে গর্ভমুণ্ড, না ওটা হচ্ছে পুং ছিল,
হ্যাঁ, এগোই। আঁকা ছিল তাহলে আঁকবো কেন আবার? এই যে এটাই তো দেখালাম এতক্ষণ ধরে। নামবে, নেমে এখানে দুটোকে করবে, এটাই তো বলছি এতক্ষণ ধরে। চলো, ভুলে গেছিলাম আঁকা ছিল। চলো, পরাগণু বায়ু অথবা অন্যান্য বাহকের মাধ্যমে, গর্ভকোশের গর্ভমুণ্ডে এসে পৌঁছালো। এই ঘটনা কি বলবো? পরাগ যোগ। পরাগ রেণুগুলি গর্ভমুণ্ডের উপরে অঙ্কুরিত হলো, মানে অ্যাকসেপ্ট করবে বা অ্যাকসেপ্ট করবে না, অঙ্কুরিত এবং পরাগ নালিকার সৃষ্টি হলো। পরাগ নালিকা গর্ভমুণ্ড এবং গর্ভদণ্ডস্থিত কলার মধ্যে দিয়ে বৃদ্ধি পেল, নামলো নিচের দিকে, এবং এসব কোথায় পৌঁছাবে? ডিম্বকে এসে পৌঁছালো, মণ্ডপে এসে পৌঁছালো। পরাগনালিকা ভ্রূণস্থলিতে প্রবেশ করলো। কিসের মাধ্যমে প্রবেশ করলো? ছিদ্র থাকবে, ছিদ্রটার নাম কি? ওই তো ক্ষুদ্র নাম কি? ক্ষুদ্র ইংলিশ কি? মাইক্রো। ছিদ্র ইংলিশ পাইল। পাইল বানানটা ভুল হতে পারে, মাইক্রো পাইল থেকে প্রবেশ করলো। সেখানে দুটি পুংগ্যামেট, এই দেখ কটা হয়ে গেল এখানে? দুটি। কোন পদ্ধতি তৈরি হয়েছিল? মাইটোসিস। মাইটোসিস। এন থেকে এন তো সমবিভাজন, আবারও বলছি, কতবার করে রিপিট করছি, এটা মাইটোসিস। পুংগ্যামেট নিক্ষেপিত হলো কার মধ্যে? ডিম্বকের মধ্যে। এরপরে কি হবে? একটা গিয়ে কাকে ইয়ে করবে, নিষেধ করবে? ডিম্বাণুর সাথে তৈরি করবে কি? একটি পুংগ্যামেট ডিমের সাথে কি তৈরি করবে? নিষিক্ত হয়ে জাইগোট তৈরি করলো, এবং অপরটি কি তৈরি করবে? সেই নিউক্লিয়াস ছিল না, নিহিত নিউক্লিয়াস সাথে মিলিত কি দেবে? ডিপ্লয়েড ক্রিয়েন শস্য নিউক্লিয়াস গঠন করবে। এবার এখানে নিষেক কতবার হচ্ছে তাহলে? একবার। আর এখানে দুইবার। তাহলে কি বলবো এটাকে? দ্বিনিষেক। টার্মটা শোনা শোনা তো? কোথায় দেখা যায় দ্বিনিষেক? সপুষ্পক উদ্ভিদে। কারণ এটাকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে। এই দ্বিনিষেক প্রক্রিয়াটি গুপ্তবীজী উদ্ভিদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, আর কোথাও দেখতে পাবো না। 5টা টাইপ তো, আর কারোর মধ্যে নেই, এটি শুধুমাত্র গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায়। পরবর্তীতে জাইগোট কি তৈরি করবে? ভ্রূণ। অলরেডি জানি আমরা এগুলো। জাইগোট তৈরি করলে ভ্রূণ, আর ভ্রূণ কিছু তৈরি করবে। এবার তৈরি হবে একটি বীজপত্র হতে পারে বা দুটি। একটি হলে এক বীজপত্রী, দুটি হলে দুই বীজপত্রী। একটি বা দুটি বীজপত্র সহ তার প্রাথমিক শস্য নিউক্লিয়াস কি তৈরি করবে? এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। প্রাইমারি এন্ডোস্পার্ম, প্রাথমিক ফর প্রাইমারি, আর শস্য নিউক্লিয়াস ইংলিশ হয়ে যাবে এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। তাহলে ইংলিশে কি হয়ে গেল এটা? ইংলিশে কি লিখবো? প্রাথমিক ফর PRI MARI এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। শর্টে কি হবে? PEN, পেন। এই জন্য লিখলাম ইংলিশটা, পেন আসবে এমসিকিউতে। প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস তৈরি করলো, যা বর্ধনশীল একে কি করবে? পুষ্টি সরবরাহ করবে। না, ডাবের জল কি করে অ্যাকচুয়ালি? পরে আস্তে আস্তে সাইডে জমে যায় না, জমে শ্বাস তৈরি করে। আবার যখন ডাব থেকে যখন গাছ হয় তখন এই শ্বাসটাই কি হয়ে যায়? না, শ্বাসটা কি দেয়? নারকেল শ্বাসটাকে পুষ্টি দেয় গাছটাকে। কেন নারকেল ডাবের জলে এত পুষ্টি থাকে? এই কারণেই ও তৈরি করছে কার জন্য? যাতে করে বীজের জন্য। সেটা আমরা মাঝখান থেকে খেয়ে নিচ্ছি। নিষেকের পরই এই দেখ, এই লাইনটা যেটা বলছিলাম লাল দিক করি, এটা যে বাকিগুলো কোথায় গেল? সহকারী কোষ ছিল, তারপরে এদিকে কারা ছিল? প্রতিবাদক কোষ সমষ্টি ছিল, ওরা কোথায় গেল?
নিষেকের পরই প্রতিপাদক কোষে সহকারী কোষ সবাই ধ্বংসপ্রাপ্ত হয়। এই ঘটনাগুলির সময়কেই সময় ডিম্বক যখন নষ্ট হচ্ছে এরা, তো তখন ডিম্বক বীজে বীজে পরিণত হচ্ছে এবং ডিম্বাশয় ফলে ফলে পরিণত হচ্ছে। অন্য কোনো কারণে ডিম্বাশয় বীজে এবং ডিম্বাশয় ফলে ফলে। ডিম্বক বীজে, Sorry, ডিম্বক বীজে এবং ফলে। ডিম্বাশয় ফলে পরিণত। আমি কনফিউজ হয়ে যাচ্ছি এত বকতে বকতে। ফলে পরিণত হয়ে গেল। উদ্ভিদ উদ্ভিদের জীবন চক্রটি 3.6 এ দেখানো হলো। দেখো দেখে নিই। এটা তো ছিল আগে। স্টার্ট করবো কোথা থেকে বল। এই তো তুই একটা গাছ দেখতে পেলি, গাছে ফুলটা তুললি, ফুল তুলে দেখলি যে এখানে এরকম কাটলি, একটা ফুল তুললি, আরো তো গাছে ফুল রয়েছে, কাটলি, কেটে দেখলি এরকম একটা গঠন। নিষেক অ্যাকচুয়ালি তারপর ফুলের দিকে এবার এখানে ফোকাস করলি, এখানে দেখলি যে বাইরে থেকে পরাগণ এসে নিষেক করলো। নিষেক করলে কেমনভাবে নিষেক করছে, এখানে এন ছিল, এন যখন নামছে, নামতে নামতে দুটো এন তৈরি করছে। কোন পদ্ধতিতে? মাইটোসিস। দুটো এনের একটা এন ভেতরে ঢুকলো, ভেতরে কে কে বসে রয়েছে এখন? ওই তো যেমন বউ আর নিধবউ থাকে, তার দুটো সেরকম একটা বর একটা নিধবর থাকলো। এখানে বর, এদিকে আছে বউ, সেটা তৈরি করলো জাইগোট। আর এদিকে নিধবর আর নিধবউ রয়েছে, এর কি তৈরি করলো? নির্মিত নিউক্লিয়াসে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস। নিষেক কভার হলো দুবার। নাম কি? দ্বিনিষেক। জাইগোট থেকে কি তৈরি হবে? ভ্রূণ। ভ্রূণ থেকে কি তৈরি হবে? বীজ। বীজ থেকে কি তৈরি হবে? ফল। পরবর্তী উদ্ভিদ। ফল না? না না না, আবার? নির্মিত উদ্ভিদ, মানে ওই তো সব বীজ থেকে পরবর্তী উদ্ভিদ তৈরি হচ্ছে। আর যে সাইডে যে কভারিং ছিল, ডিম্বাশয়ের মধ্যে যে ঘটনাটা ঘটছিল, এটা তৈরি হলো ফলে। ফলে তৈরি হলো। আর সাথে ভেতরে যে 3N যেটা তৈরি হলো নিহিত নিউক্লিয়াস থেকে নিষেকের ফলে যে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা প্রাইমারি শস্য নিউক্লিয়াস তৈরি হলো, সেটা কি করবে? ওটা পুষ্টি পুষ্টি প্রদান করবে যখন বীজটা অঙ্কুরিত হবে তখন। হয়ে গেল। কেন? বীজ যখন অঙ্কুরিত হচ্ছে তখন তো গাছের নিজে তো কিছু খাবার তৈরি করতে পারে, তখন এ পুষ্টি দেয়। হয়ে গেল। এবার কি বাকি? হ্যাঁ, পরাগধানী হয়ে গেল। পরাগধানীকে এবার যেটা কেটেছিলি গাছ থেকে একটা ফুল, এটা তুই মাইক্রোস্কোপে জুম করলি, দেখলি এরকম ছোট 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 খোপ করা রয়েছে, তার মধ্যে কি তৈরি হচ্ছে? রেণু তৈরি হচ্ছে। জুম করলাম, জুম করে দেখলাম বক্স বক্স রয়েছে। বক্স করে কি দেখবো? একটা একটা ছোট বক্স বের করে নিলাম। দেখ এরকম এই যে বক্সগুলো রয়েছে, কি বলবো এটাকে? একটা পুং রেণু। এর রেণুর ভেতরে কি রয়েছে? পুং গ্যামেট রয়েছে, শুধু নিউক্লিয়াসটা। এই দেখ, এর মধ্যে দেখ, পুং রেণুর মধ্যে দুটো রয়েছে না? দুটো হয়ে গেল তো গ্যামেট। এবার এটা কি হলো? এর মধ্যে আসলো, এসে কি হলো? পরাগ যোগ ঘটলো। পরাগ যোগ ঘটলে কি হবে? এর মধ্যে থেকে নালী পথে নামবে, পরাগ নালী পথে। দেখ দুটো আলাদা আলাদা জনন কোষ, এটা পুংজনন কোষ হতো, তাই তো? এটা পুংজনন কোষ। আর ভেতরে কি রয়েছে? তিনটে রয়েছে একসাথে, নাম কি দেবো? এটা হচ্ছে ডিম্বাণু, সাইডের দুটো হয়ে যাবে। সহকারী কোষ। সাইডেরটাও ডিম্বাণু হতে পারে, এই দুটো সহকারী কোষ হতে পারে। কিন্তু আগে কার মধ্যে ঢুকবে? পুংগামেট গুলো সহকারী কোষের মধ্যে ঢুকবে। সহকারী কোষ রাস্তা দেখাবে, এই যে হচ্ছে মেইন ডিম্বাণু নিয়ে গেল, যে কোনো একটা সহকারী ঢুকে, ঠিক আছে? দুটো ঢোকে না। আরেকটাকে কোথায় নিয়ে যাবে? নির্মিত নিউক্লিয়াসের কাছে নিয়ে যাবে। এখানে হয়ে যাবে 3N, এখানে হয়ে যাবে 2N, আর বাকি সাইডের দুটো সহকারী নষ্ট হয়ে যাবে, আর এই তিনটে প্রতিপাদও নষ্ট হয়ে যাবে। এই 2N থেকে কি তৈরি হবে? ভ্রূণাণু বা ভ্রূণ। ভ্রূণ থেকে তৈরি হবে বীজ। আর এখানে এই দুটো থেকে তৈরি হবে প্রাইমারি প্রাইমারি বা প্রাথমিক প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বা প্রাথমিক শস্য নিউক্লিয়াস। আর যে বীজটা ছিল, ভ্রূণ থেকে তৈরি হবে বীজ। বীজ যখন অঙ্কুরিত হবে, নতুন গাছ। চল নিচে আসি, নিচে আসি, কমপ্লিট। এইটুকু আগে হয়ে গেছে আমাদের 1 ঘন্টা।